Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Hi everyone. Hi friends and audience and viewers. How are you today? Because today I will teach on sentence. It is very hardable in English grammar. So if we dominate this class by saying anything, so you know a lot of unknown word, unknown things of this sentence. Okay, so let's get start the class. Okay, আর আজকে টপিক হলো সেন্টেন্স মানে হলো বাক্য শব্দগুচ্ছ। স্যার, সেন্টেন্স মানে শব্দগুচ্ছ এবং বাক্য, সেটা তো জানি, বাট কীভাবে আরও বেটারলি আমরা জানতে পারবো। ওকে, let's see. Letter plus letter is equal to word. Letter plus letter is equal to word. স্যার, আচ্ছা, এটা আমরা আগে নেক্সট প্রিভিয়াস ক্লাসে আমরা এটা জেনেছি। সো আরেকটা দেখো, ওয়ার্ড প্লাস ওয়ার্ড ইজ ইকুয়াল টু সেন্টেন্স। ওকে, তাহলে দেখো তো, তোমরা আগে শিখেছো 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, ঠিক না? 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, সেমভাবে 2 প্লাস 2 ইকুয়াল 4। এভাবে তোমরা পড়েছো। দেখো 1 1 দুটো কিন্তু আলাদা আলাদা ডিজিট, কিন্তু হয়েছে কি একটা আননোন ডিজিট, কারণ এটার সাথে আমরা কী করেছি, কম্বাইন করে যোগ করে ফেলেছি, তখন এটা হয়ে গেছে 2। সেমভাবে 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 4। এটা হলো এক বা একাধিক ডিজিট সমন্বয়ে কী হয়েছে, ওই সংখ্যাটা, ওই অঙ্কটাকে কী করা হয়েছে, কোম্পানি বের করা হয়েছে। সেমভাবে লেটার প্লাস লেটার ইজ ইকুয়াল টু ওয়ার্ড। আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছি লেটার প্লাস ওয়ার্ড, লেটার পার্ট 1, লেটার পার্ট 2, লেটার পার্ট 3 অ্যান্ড দেন লেকচার অন ওয়ার্ড। আমরা ওয়ার্ড ক্লাসে অনেক ধরনের আননোন সিস্টেম অফ দ্য ইংলিশ গ্রামার, এগুলো সব আমরা জেনেছি। সো আর একটু ক্লিয়ার করো, ওয়ার্ড প্লাস ওয়ার্ড ইজ ইকুয়াল টু সেন্টেন্স, লেটার প্লাস লেটার মানে ওয়ার্ড। এটুকু ক্লিয়ার করো। এই নোটটা তোমরা একটা কী করো, খাতায় লিখে ফেলো। আমি যে ক্লাসটা স্টার্ট করেছি, আমি যেভাবে ক্লাসটা তোমাদেরকে পড়াচ্ছি, সেমভাবে তোমরা কী করো, ওই ক্লাসগুলোকে সুন্দর করে 1 বাই 1, যেমন আমি লেটার পার্ট 1 পড়িয়েছি, লেটার পার্ট 2 পড়িয়েছি, লেটার পার্ট 3 পড়িয়েছি, সেমভাবে তোমরা কী করো, এই একটা খাতা কিনো, খাতার মধ্যে বল পেন অথবা ব্ল্যাক পেন অ্যান্ড রেড পেন, যে কোনো একটা কলম, তোমার দুটো কলম নিতে হবে, একটা ব্ল্যাক পেন আর একটা রেড পেন, ঠিক আছে? এই দুটো পেন নিলে কী হবে স্যার, হবে কি, মনে করো তোমাদের যেটা আমাদের ইম্পর্টেন্ট বা সিগনিফিকেন্ট রুলস অফ দিস ক্লাস, ওইগুলো তোমরা নোট করতে পারবা। তো নোট করলে কী হবে স্যার, মনে করো যে তোমার প্রিভিয়াস যে বেসিক জিনিসটাকে আইডেন্টিফাই করে ফেলতেছো। আমরা অনেকে বলি স্যার বেসিক কোনটা? স্যার বেসিক বলতে তো অনেক কিছুই বোঝায়। বেসিক মানে হলো, মনে করো তুমি একটা গাছ লাগালে, এরকম একটা গাছ, দেখো একটু সবাই খেয়াল করো, এরকম একটা গাছ লাগালে, তুমি একটা গাছ লাগালে, ঠিক এরকম একটা গাছ লাগালে, তো এই গাছগুলা মনে করো এটার অবশ্যই একটা মূল আছে, মূল যেটা ইংলিশে বলা হয় রুট আছে। এই পুরো গাছটা ফুললি এটার উপরে আমাকে কী করেছে, ডিফেন্ডেবল। ক্লিয়ার এতটুকু? এটার উপরে মূলটার উপরে ডিফেন্ডেবল, কারণ এই পুরো গাছটা যে ব্যালেন্স, শাখা প্রশাখা বলি, আমরা কাণ্ড বলি, মগডাল বলি, এগুলো সব একবার পুরো ফুললি যে গাছের ব্যালেন্সটা ডাইট করে পুরো মূল বা রুট। সেমভাবে আমরাও একটা মানুষ, একটা মেয়েই মনে করো, একটা মেয়ে, তো এর ফুল বেসিস যেটা ডিপেন্ড করে, সেটা হলো নর্মালি ম্যাথে হোক, ইংলিশে হোক, ফিজিক্স কেমিস্ট্রি হোক, লট অফ সাবজেক্ট ইজ নট ম্যাটার, যে কোনো সাবজেক্ট হোক, কিন্তু সে তার একটা বেসিক থাকে। এই একটা গাছে যেমন একটা মূল থাকে, সেমভাবে আমাদের একটা কী থাকে, বেসিক থাকে। সেই বেসিকটা আমরা কোথায় পাবো স্যার? সেই বেসিকটা এক একটা সাবজেক্টে এক একটা বেসিক কী থাকে, বিদ্যমান। তো ওই বেসিকগুলো তোমরা যদি ডোমিনেট করতে পারো, ওই ডোমিনেট করে ফেললে তারপরে কি হবে স্যার, ওই বেসিকগুলো ডোমিনেট করে ফেললে তোমাদের
ইন ফ্রন্ট অফ, যে সামনে যে এক্সাম বলো, যে কোনো প্রবলেম আমাদের ফেস করতে পারবো। এখন যদি তোমরা ওই বেসিকগুলোকে স্ট্রং না করে, যেরকম একটা ঘটনা বলি, দেখো এটা একটা গাছ, তাই না? এই গাছটার মূল তোমাকে বলছে স্যারে বলেছে তোমাকে 2 ফিট লাগানোর জন্য। কয় ফিট বলেছে স্যারেরা? 2 ফিট। স্যারেরা বলছে 2 ফিট লাগানোর জন্য, তুমি লাগাইছো হাফ ফিট লাগাইছো। তাহলে এই যে হাফ ফিট যে তুমি লাগাইছো, তুমি আধা মানে হাফ যেটা লাগানো, ঠিক আছে? তো তুমি এটা জ্বর আসছে বা ঘূর্ণিঝড়, টর্নেডো যেটাই হোক না কেন, তখন তোমার এই গাছটা ব্যালেন্সটা রাখতে পারবে না। কারণ তুমি যদি একটা কথা বলে না, তুমি যদি ইঞ্জিনিয়ার হয়ে যাও, ফর এক্সাম্পল মনে করো তুমি ইঞ্জিনিয়ার না, তারপরে তুমি কী করলা, বিল্ডিং বানানো তৈরি করে লাগছো, বিল্ডিং বানানোর জন্য তুমি কী করছো, উঠে পড়ে লাগছো যে ইঞ্জিনিয়ার দিয়ে কী হবে, আমরাই তো ইঞ্জিনিয়ার, ডক্টর, কাউকে পড়ুয়া করি না। ওকে, তুমি কী করছো, ইঞ্জিনিয়ার যেভাবে রড দিয়ে কী করে তারা বিল্ডিং তৈরি করে, তুমি কী করছো, ভাঁজ দিয়ে করে ফেলছো বিল্ডিং। কারণ বাঁশের তৈরি একটা বিল্ডিং আর রডের তৈরি একটা বিল্ডিং, দুটি কি এক হইলো? এক হলো না। কারণ কি, সেটা হলো আমাদের বেসিকটা হলো সেটাই, যেটা আমরা পূর্বে ক্লাস থেকে, যেমন 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এভাবে আমাদের বেসিকটা কি হয়, স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, আমাদের কি হয়, বেসিকটাকে স্ট্রংলি আসতে থাকে। বাট আমরা যখন এইগুলোকে অ্যাভয়েড করতে থাকি, তখন আমাদের বেসিক থেকে আমরা নেগলেক্টেবল হই, যার অবহেলিত কারণে আমাদের অনেক প্রবলেম ফেস হয়, আমরা যে কোনো জিনিস আমরা কি ভয় পাই। ওকে, আর কথা বলে লাভ নেই, আমরা আমাদের মূল ক্লাসে ফিরে যাই। ওকে, দেখো ওয়ার্ড প্লাস ওয়ার্ড ইজ ইকুয়াল টু সেন্টেন্স, সেমভাবে লেটার প্লাস লেটার মানে ওয়ার্ড। চলো আমরা এখন সেন্টেন্সের আসল রহস্য জানবো। ওকে, তো তোমরা অনেকেই দেখেছো, থাম্বনেলে দেখেছো যে সেন্টেন্সের এই ক্লাসে রহস্য উন্মোচন হবে, এরকম একটা দেখেছো থাম্বনেলের মধ্যে। তা আমি এই সেন্টেন্স ক্লাসটাকে অনেক পার্টে ভাগ করব, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে ভাগ করব। তো প্রত্যেকটা ক্লাস তোমরা কী করবে, দেখে নেবে। ক্লিয়ার? ওকে, তা এটা জিনিসটা আমরা একটু নোট করে ফেলবো। ওকে, তাহলে সেন্টেন্স মানে হলো বাক্য বা শব্দ গুচ্ছ। যেমন আমি যদি বলতে পারি আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ, আমি আমার দেশকে অনেক ভালোবাসি। এবং এটা কিন্তু একটা সেন্টেন্স, কারণ কি, দেখো শব্দ গুচ্ছ মানে কি একত্রে, আর শব্দ মানে কি শব্দ একত্রে রাখে, যেই সম্পূর্ণ একটা সুন্দর অর্থ প্রকাশ করে, ইটস কল্ড অফ সেন্টেন্স। এটাকে সেন্টেন্স বলে অভিহিত করা হয় ইংলিশ গ্রামারে। কিন্তু একটা জিনিস মনে রাখবা, এ লাভ, এই যে একটা সেন্টেন্স দিলাম আমি, আরেকটা সেন্টেন্স আমি দিব, এরকম হতে পারে যে a dead cow is walking in the road. আমি বললাম যে দ্য ডেড কাউ ইজ ওয়াকিং ইন দ্য রোড, একটা মৃত গরু রাস্তার মধ্যে দিয়ে হাঁটতেছে। স্যার কি বলেন স্যার? দ্য ডেড কাউ ইজ ওয়াকিং ইন দ্য রোড, একটা মৃত গরু রাস্তার মধ্যে হাঁটতেছে, সেটা কি কখনো পসিবল? দেখো, তাহলে আমি আগে কি বলেছিলাম যে এক বা একাধিক শব্দগুচ্ছ মিলে যখন একটা সুন্দর একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, ইটস কল অফ সেন্টেন্স। বাট যখন এক বা একাধিক শব্দ একত্র হয়ে যখন সম্পূর্ণ সুন্দর অর্থ প্রকাশ করতে পারবে না, যেটার অর্থ কোনো বাস্তবের সাথে বা রিয়েলিটির সাথে কি হয় না, সেমচ হয় না বা মিচল হয় না, সেটাকে আমরা সেন্টেন্স হিসেবে কাউন্ট করতে পারবো না। আশা করি অতটুকু বোঝা গেছে। তো দ্য ডেড কাউ ইজ ওয়াকিং ইন দ্য রোড ইজ নট আ সেন্টেন্স। আশা করি, আই হোপ দ্যাট ইউ রিয়েলাইজ দ্যাট। ওকে, তাহলে আমরা কি বলতে পারি,
এক বা একাধিক শব্দ গুচ্ছ মানে এক বা একাধিক শব্দ মিলিত হয়ে যখন একটি সুন্দর সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে আমরা সেন্টেন্স বলি। ক্লিয়ার? আমি আবার সুন্দর করে বলতেছি, তোমরা খাতায় নোট করে ফেলো। একটি সেন্টেন্স যখন এক বা একাধিক ওয়ার্ড যখন সম্মিলিত হয়ে একটি সম্পূর্ণ সুন্দর অর্থ প্রকাশ করে তখন তাকে একটি সেন্টেন্স বলে। দ্যাটস মিন পিওরলি সেন্টেন্স। ওকে, সেন্টেন্স হইতে গেলে তাকে 3টা শর্ত পূরণ করতে হবে। কয়টা শর্ত? 3টা শর্ত মনে থাকবে। দেখো তো একটু তোমরা 3টা শর্ত স্যার কি কি? ওকে, একটু দেখো। প্রথমে তোমাকে জানতে হবে এবিলিটি। কি জানতে হবে? এবিলিটি। সেকেন্ডলি জানতে হবে তোমার ইন্টেনশন। তারপরে তোমাকে জানতে হবে, প্রথমে একটু দেখো এবিলিটি। এবিলিটি মানে কি? যোগ্যতা। ইন্টেনশন মানে আসক্তি। আকাঙ্ক্ষা। এবিলিটি মানে হলো তোমার যোগ্যতা। এবিলিটি তো কি? যোগ্যতা। আর ইন্টেনশন মানে হলো আকাঙ্ক্ষা। আর একটা আসক্তি হলো উইশেস। আর এটার নাম কি? উইশেস। এর মানে কি? আসক্তি। তাহলে এই 3টা ফর্ম আমাকে জানতে হবে। যে সেন্টেন্সের এই 3টা ফর্ম অ্যাক্টিভেটেড, দ্যাটস কল অফ সেন্টেন্স। তাকে আমরা সেন্টেন্স হিসেবে কাউন্ট করতে পারি। ক্লিয়ার? এখন আমি বললাম কি, দেখো তো, দ্য মোবাইল ফোন ইজ কলিং মি। আর এটা আমি দিলাম দ্য বয় ইজ কলিং মি বাই ফোন। খেয়াল করো একটু, শোনো একটু খেয়াল করো। দ্য মোবাইল ফোন ইজ কলিং মি। মোবাইল ফোন আমাকে কল দিচ্ছে, এটা কি সম্ভব? 2 নম্বরে দেখো, দ্য বয় ইজ কলিং মি বাই ফোন। ছেলেটা আমাকে মোবাইল ফোন দিয়ে কল দিচ্ছে। এটা কিন্তু হয়, কারণ এটা তার যোগ্যতা আছে। ছেলেটার যোগ্যতা আছে তাকে কি দেওয়ার? ফোন দেওয়ার। দ্য মোবাইল ফোন ইজ কলিং মি। মোবাইল ফোনটা আমাকেই কল দিচ্ছে। আচ্ছা, এটা বলো তো, এইটা কি তার মোবাইল ফোনে কোনো যোগ্যতা আছে আমাকে কল দেওয়ার? যদি একটা পার্সন ওইটাকে ট্রাস্ট করে না, তাহলে এটা হবে না সেন্টেন্স, কিন্তু এটা হবে সেন্টেন্স। আশা করি কতটুকু বুঝতে পেরেছো। ওকে, তার মানে তুমি একটু লিখে নাও। এই 3টা হলে, এই 3টা যার মধ্যে থাকবে, যে সেন্টেন্সের মধ্যে থাকবে, যেটা বাক্যে থাকবে, সেটাকে আমরা পিওরলি সেন্টেন্স হিসেবে কাউন্ট করতে পারবো। ক্লিয়ার এতটুকু? এখন যাই আমরা আসল উন্মোচনে। আমরা সেন্টেন্সের মিনিং বা অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। 5 প্রকার বলতো কি অনুসারে? মিনিং আর হলো অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। এখন এটাকে আমরা একটু ডিস্ট্রিবিউট করি। দেখো তো একটু। সেন্টেন্স প্রথমটার নাম হবে অ্যাসার্টিভ। কি হবে? অ্যাসার্টিভ। এটাকে আমরা অল্টারনেটিভভাবে বলতে পারি ডিক্লারেটিভ। আবার এটাকে আমরা আবার বলতে পারি স্টেটমেন্ট। দ্বিতীয়টা আমরা বলতে পারি ইন্টারোগেটিভ। এটাকে আমরা অল্টারনেটিভভাবে বলতে পারি কোয়েশ্চন। তৃতীয়টা হলো ইম্পারেটিভ, যেটাকে আমরা অন্যকে বলতে পারি কমান্ড। তৃতীয় নম্বরটা হলো অবজেক্টিভ। চতুর্থ নম্বরটা অবজেক্টিভ, যেটাকে আমরা বলতে পারি উইশেস সেন্টেন্স। 5 নম্বরটা হলো এক্সক্লামেটরি। এটাকে আমরা বলতে পারি, এটা নাও বললে হয় যায়, এটা
আনকনস্টেবল হয়ে যায়। তো এতটুকুই থাক, এদিকে দেখো। তাহলে আমরা একটু খেয়াল করো, মিনিং বা অর্থ অনুসারে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 5 ভাগে। অ্যাক্ট 1 অ্যাসার্টিভ, এটাকে আবার অন্য বলতে পারবে ডিক্লারেটিভ, আবার এটাকে বলতে পারবে স্টেটমেন্ট। অনেকেই দেখবা এসএসসি বা আমাদের যে টেস্টগুলো হয় ওইগুলো পরীক্ষা আমাদের লেখা থাকে স্টেটমেন্ট, বাট আমরা তখন হেজিটেশনের মধ্যে পড়ে যাই। উই হ্যাভ fallen in hesitiousness when we'll face the exam of English second paper or first paper. Statement that's mean the alternative from assertive sentence. Okay, তার মানে স্টেটমেন্ট যেটা, ডিক্লারেটিভ এটা, অ্যাসার্টিভ এইটাই। সেকেন্ডলি ইন্টারোগেটিভ, আর এটাকে অন্যভাবে বলতে পারি কোয়েশনেবল সেন্টেন্স। থার্ডলি ইম্পারেটিভ সেন্টেন্স, দ্যাটস কল্ড কমান্ড। ফোর্থলি অবজেক্টিভ, এটাকে বলতে পারি উইশেস। 5 নাম্বারটা হলো এক্সক্লেমেটরি, কারণ আমরা মানুষ জাতি এই 5টা সেন্টেন্সের বাইরে কখনো কথা বলি না, তাই অর্থ অনুসারে মিনিং বা অর্থ অনুসারে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়েছে। এই জায়গার মধ্যে আমরা যখন পূর্বে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্লাসে ভাগগুলো পড়ব, ওই ভাগের মধ্যে সুন্দরভাবে দেওয়া থাকবে, অজানা কথার মধ্যে দেওয়া থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্সের অজানা রহস্য, যেটা আমি তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স যখন পড়াবো তখন উন্মোচন করব। অতটুকু পর্যন্ত তোমরা কী করো, ওয়েট করো। ওকে, তাহলে মিনিং বা অর্থ অনুসারে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। একটু বলো তোমার সাথে কী কী? অ্যাসার্টিভ, ডিক্লারেটিভ, স্টেটমেন্ট, ইন্টারোগেটিভ, কোয়েশন, ইম্পারেটিভ, কমান্ড, অবজেক্টিভ, উইশেস, এক্সক্লামেটরি। ওকে, একটু খেয়াল করার দিকে আবার। তাহলে অ্যাসার্টিভকে আমাদের বাংলায় যেটাকে বলে সেটাকে হলো বর্ণনামূলক অথবা বিবৃতিমূলক বাক্য। ইন্টারোগেটিভকে বলা হয় প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভকে বলা হয় আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য। অবজেক্টিভকে বলা হয় ইচ্ছা প্লাস প্রার্থনা সূচক বাক্য। এক্সক্লামেটরিকে বলা হয় আবেগ প্লাস আশ্চর্যবোধক বাক্য। একটু খেয়াল করো, তোমরা একটু ভিডিওটাকে পজ করে এই স্টেটমেন্টটাকে উঠিয়ে নাও, যাতে তোমাদের নেক্সটে নোট করতে প্রবলেম না হয়, এবং দেন যাতে তোমাদের এই ক্লাসটায় একবার পিওরলি শেষ হয়ে যায়। নর্মালি যারা 6, 7, 8, 9, 10, 11, 12 দেন ইউনিভার্সিটি অনার্স লেভেলে যারা পড়াশোনা করতেছো তারা একটু ভালো করে ফোকাস করো। এইখান থেকে অনেক ধরনের কোয়েশন তোমাদের জব সেক্টরেও আসবে, ইউনিভার্সিটি লেভেলেও আসবে। এটার কোনো লিমিটেড রুলস নেই। রুলস বলতে যেটাকে বোঝাচ্ছি আমি সেটা হলো এটা SG 6, 7, 5 এভাবে সিরিয়ালি সব ক্রমে সকল শ্রেণীর এই ক্লাসটা আছে। তো তোমরা একটু ভালো করে এই ক্লাসটাকে পজ করে সুন্দর করে এইগুলোটা উঠিয়ে নাও, যাতে নেক্সট ক্লাসে মনে রাখবা যে এই ক্লাসটা তোমরা আবার রিভিউ করতে পারো। আশা করি অতটুকু বুঝতে পেরেছ। তো মিনিং বা অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। ওকে, অ্যাসার্টিভ, এটাকে আমরা বলে ডিক্লারেটিভ, এটাকে আমরা বলতে স্টেটমেন্ট। সেকেন্ডলি এটাকে বলতে পারি ইন্টারোগেটিভ, এটাকে আমরা বলতে পারি কোয়েশন। থার্ডলি ইম্পারেটিভ, এটাকে আমরা বলতে পারি কমান্ড। চতুর্থ যেটাকে বলি ফোর্থলি অবজেক্টিভ, উইশেস, এক্সক্লেমেটরি। এটা বাংলাটি একটু বলে নেই, আমার সাথে সবাই একটু বলো। অ্যাসার্টিভের বাংলা হবে বর্ণনামূলক এবং বিবৃতিমূলক। সেকেন্ডলি যেটাকে ইন্টারোগেটিভ বলবো, কোয়েশনেবল বলবো, সেটা হবে প্রশ্নবোধক। ইম্পারেটিভ বা কমান্ড, তাটাকে আমি বলবো আদেশ, অনুরোধ, উপদেশ, এগুলোকে বোঝায়। অপারেটিভ হবে ইচ্ছা প্লাস প্রার্থনা। এক্সক্লেমেটরি হবে আবেগ প্লাস আশ্চর্যবোধক বাক্য। এতটুকু আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। ওকে, নেক্সট টার্ন।
স্ট্রাকচার বা গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার। স্ট্রাকচার বা গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার। এক, সিম্পল। 2 নম্বর হলো কমপ্লেক্স। 3 নম্বর হলো কম্পাউন্ড। এখন একটু বাংলাটি দেখে নাও। বাংলাগুলো হবে সিম্পল মানে হলো সরল বাক্য, কমপ্লেক্স মানে হলো জটিল বাক্য, আর কম্পাউন্ড মানে হলো যৌগিক বাক্য। একটু আগে আমরা প্রিভিয়াস টাইমটা পড়ে আসলাম যে মিনিং বা অর্থ অনুসারে আমাদের সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করানো, 5 ভাগ করা যায়। সেটা হলো মিনিং, ডিপেন্ড অন দ্য মিনিং। হোয়েন দ্য পারসন ইজ স্পিকিং ইন ইংলিশ, দ্যাট টাইম ইজ when the person is speaking English, that time he is assertive, interrogative, imperative, operative, exclamatory sentences uses everywhere. Okay, that's mean depend on the meaning. But when you will start the make a sentence, the paragraph and passage and lots of story, that time is depend on and it is written by structure gordon. That's mean simple, complex, compound. If you don't this role, you will not make a sentence properly. Okay, you have to dominate this class. You have a passion and in your mind. You have to reach their destination by when you will saying this class is start to end level. Okay, so let's see. ওকে, খেয়াল করো। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল দ্যাটস মিন সরল বাক্য, কমপ্লেক্স মানে হলো জটিল বাক্য, কম্পাউন্ড মানে হলো যৌগিক বাক্য। স্যার এগুলোতে কি হবে স্যার? এগুলোতে কী করবো আমরা তো বুঝি না স্যার। স্টুডেন্ট, দ্য মোস্ট অফ দ্য স্টুডেন্ট ইজ ফেয়ারনেস ইন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। দ্যাটস 9, 10 and 11, 12 এই 4th ক্লাস এই গ্রামারটাকে অনেক ভয় পায়। Sir, I can't solve in the exam hall because I will have a problem this class. Anyone's teacher is teach me, but we don't realize this class. Why do we get this class? এটার মধ্যে আমরা কিভাবে ভালো করব? কিভাবে? Why that's mean দুটো সেকশনে বিভক্ত হয়, হোয়াই, কীভাবে এবং কেন। ওকে, একটু খেয়াল করো। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই তিনটিকে আয়ত্ত করতে হলে তোমাকে সেন্টেন্স চিনতে হবে এবং আমার ইনফ্রন্ট অফ ক্লাসগুলোতে আসবে সাবজেক্ট পার্ট, অবজেক্ট পার্ট, প্রেডিকেট পার্ট, এভাবে পৃথক আমার ক্লাসগুলো আসবে। তোমরা প্রেশানলি ওই ক্লাসগুলো একটু দেখে নেবে, আসবে তখন খেয়াল দেখে নেবে। এই সেন্টেন্স ক্লাসে পার্টগুলো শেষ হওয়ার পরে ওই ক্লাসগুলো ক্রমান্বয়ে আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। তোমরা ধৈর্য সহকারে যদি ওই লেটার পার্ট 1 থেকে শুরু করে এভাবে ক্লাস ক্রমান্বয়ে তুমি দেখতে পারো, ইনশাল্লাহ ইউ হ্যাভ টু গেইন আর ইংলিশ অ্যান্ড এক্সপার্টেড। হুইজ ল্যাক অফ ইউর বেসিক অ্যাবাউট ইংলিশ, যতটুকুই তোমার ইংলিশের দুর্বলতা থাক না কেন, ইউ হ্যাভ টু কমপ্লিটেড, তুমি অবশ্যই কী করতে পারবা, পূরণ করতে পারবা। হোয়েন ইউ উইল সি দ্য a lot of class on Papon's English Education, যখন তুমি পাপনস ইংলিশ এডুকেশনের সকল ক্লাসগুলো দেখতে পাবা, অবভিয়াসলি ইংলিশের যে বয়টা তোমার মধ্যে থেকে অবভিয়াসলি দূরীভূত হয়ে যাবে ইনশাল্লাহ। ইউ হ্যাভ টু ট্রাস্ট অন মি। ওকে, সিম্পল মানে সরল বাক্য আমি বুঝলাম, কমপ্লেক্স মানে জটিল বাক্য, কম্পাউন্ড মানে যৌগিক বাক্য। এইগুলো ক্লাস আলাদা আলাদা আমি ক্লাসটা দিব নেক্সটে। এখন আমরা বেসিক পড়তেছি, তো বেসিককে স্ট্রং করার জন্য আমাকে জেনে রাখতে হবে সেন্টেন্স গঠন অনুসারে বা স্ট্রাকচার অনুসারে আমাদের 3 প্রকার। একটু ক্লাসটাকে পৌঁছ করে একটু তুলে নাও। ধন্যবাদ। এখন আমরা যাব সেন্টেন্সের আরও কিছু তথ্য নিয়ে। আরও কিছু কথাটা কি দেখো,
ব্যবহৃত হবে হি। তো তুলে নাও তোমরা একটু, স্ত্রী জাতির ব্যবহৃত হবে সি। 3 নাম্বার তুলে নাও, শিশু ও পদার্থবাচক। পদার্থবাচকের সাবজেক্ট হবে ইট। যদি স্ত্রী ও পুরুষবাচক উভয় বোঝায় তাহলে তার সাবজেক্ট হবে দে। তুলে নাও, একটু তুলে নাও। এতটুকু তোমরা আরও কিছু তথ্য, সেটা হলো আমাদের সেন্টেন্সের ম্যাক্সিমাম সিগনিফিক্যান্ট ম্যাটারটা হলো সাবজেক্ট। আমরা সাবজেক্টটা মধ্যে কী কী বসবে একটু দেখে নাও। পুরুষ জাতির জন্য সাবজেক্ট ব্যবহৃত হবে হি। কী ব্যবহৃত হবে একটু বলো না? হি হবে। স্ত্রী জাতির জন্য সাবজেক্ট হবে সি। বস্তুবাচক ইতর প্রাণী শিশু ও পদার্থবাচক তার সাবজেক্ট হবে ইট। যদি স্ত্রী ও পুরুষ উভয়ই বোঝায় তাহলে তার ক্ষেত্রে সাবজেক্ট হবে দে। এতটুকু তোমরা একটু কাইন্ডলি তুলে নাও, ওকে? তোমাদের জন্য অনেক ভালো হবে, বুঝতে পারবা তোমরা কখন কি ইউজ করবা। আশা করি বোঝা গেছে। ওকে, একটু খেয়াল করো। তাহলে আমরা কী কী পড়ে নিলাম দেখো। আমরা সেন্টেন্স কাকে বলে ওইটা পড়ে নিলাম। দ্বিতীয়ত আমরা সেন্টেন্সের মিনিং অনুসারে সেন্টেন্স কয় প্রকার তা পড়ে নিলাম। থার্ডলি পড়ে নিলাম সেন্টেন্সের গঠন অনুসারে সেন্টেন্স কয় প্রকার সেটা পড়ে নিলাম। ফোর্থলি আমরা পড়ে নিলাম সেন্টেন্সের আরও কিছু অজানা কথা। ওকে, পূর্বের টিচাররা জাস্ট 1 মিনিট সেটাকে আমি একটা আউট অফ ক্লাস বলবো। দেখো একটু তোমরা, পূর্বের টিচাররা কেউ আমাদেরকে বলতো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এরকম একটা হিংস তারা আমাকে দিত। তারা বলতো এটা পিওর সেন্টেন্স, কিন্তু আমি এটাকে বলবো ভুল সেন্টেন্স। কীভাবে স্যার আপনি ওটাকে ভুল কীভাবে বললেন? ওকে, দেখে নাও। আই প্লে ইন দ্য ফিল্ড। আরেকটা আমি দিলাম, একটু খেয়াল করো। আই প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড উইথ মাই ফ্রেন্ড। খেয়াল করো, আই প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড উইথ মাই ফ্রেন্ড। এখন একটু খেয়াল করো, আমি কেন এটাকে পিওর সেন্টেন্স বলি না? আই প্লে ইন দ্য ফিল্ড, দেখো এটার মধ্যে কি আছে আমাদের? আই একটা সাবজেক্ট, প্লে একটা ভার্ব, এটা একটা এক্সটেনশন। দেখো তো অবজেক্ট আছে কিনা একটু বলে নাও না, আছে না? তুমি এটা কীভাবে বলো এটা কি পিওর সেন্টেন্স? এটা ভুল। আমাকে বলতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, তাহলে তোমার এটাকে পিওর সেন্টেন্স বলা যাবে। একটু লিখে নাও, পিওর সেন্টেন্স হবে। নোট করে নাও একটু। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট পিওর সেন্টেন্স নয়, কারণ হলো তোমরা এখনই প্রুফ দেখতে পেয়েছো। আই প্লে ইন দ্য ফিল্ড, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, there is no অবজেক্ট হিয়ার, সেখানে কোনো অবজেক্ট নেই। তাহলে কি আমরা কি বলতে পারবো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস পিওর সেন্টেন্স? নো। আজকে থেকে আমরা এটাকে বলবো স্যার আমাদের পিওর সেন্টেন্স হলো সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। That's called a pure sentence of English grammar. When you will write in passage, paragraph, composition, letter, application, a lot of things, that time you used subject verb extension. Okay, but sometimes you use subject plus verb plus object, but usually এটা হবে না, sometimes. Okay,
আই প্লে আ ক্রিকেট, আমি ক্রিকেট খেলি ইন দ্য ফিল্ড, মাঠে, উইথ মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে। এখন দেখো আমরা একটু কাউন্ট করি। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। খেয়াল করো তো, তাহলে কী হলো? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। এখন এটাকে আমরা আবার এই সাবজেক্ট, ভার্ব প্লাস এক্সটেনশন দিলে আমরা মনে রাখতে পারি, আর কিছু লাগবে না। স্যার আপনি বললেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, কিন্তু আবার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এক্সটেনশন। স্যার আপনি কি আমাদেরকে মেরে ফেলবেন? নো, জাস্ট ওয়েট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, অবজেক্ট মানে এক্সটেনশন, এটা কি বোঝাচ্ছে? এটা এক্সটেনশনের ভিতরেই রয়েছে। কথা বোঝা গেছে? কীভাবে স্যার আর একটু বোঝান? ওকে, সাবজেক্ট, ভার্ব এই সবটাকে আমি এক্সটেনশন বলতে পারি। এটাকে আমি অবজেক্ট না বলে আমি কি বলতে পারি? এক্সটেনশন। এটাকে আমি সবটাকে বলতে পারি এক্সটেনশন। এখন বুঝতে পারছো? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন ইজ ইকুয়াল টু সেন্টেন্স। আশা করি বোঝা গেছে। মানে এতটুকু আমি আজকে দিলাম। চিন্তা করো, এখন যদি আমি প্রপারলি দিয়ে দিই, সবগুলো দিয়ে দিই, তাহলে তোমাকে স্যার আমরা তো এতগুলো দিয়ে দিচ্ছেন, আমরা কীভাবে নেব স্যার? একটু কাইন্ডলি পার্ট বাই পার্ট দেন। ওকে, নো প্রবলেম। তো আজকে আমি কী দিলাম? সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কী এবং সেন্টেন্স কীভাবে চিনব, সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা মিনিং অনুসারে সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার। আমাদের স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স কয় প্রকার? 3 প্রকার। আর আমরা এইগুলো নিয়মগুলো জানলাম আজকে ফার্স্ট ক্লাস সেন্টেন্সেস। সো আজকে আমরা এইগুলো নিয়ে জানি। সেকেন্ড ক্লাসে আমরা পার্ট 2-এ আমরা শিখব অ্যাসার্টিভ সেন্টেন্সের বিস্তারিত। এভাবে আমরা পার্ট ওয়াইজ আমাদের ক্লাসগুলো নিয়ে নিব। চলো একটু ফান মোডে চলে যাই। দেখো, তুমি বিয়ে করতে গিয়েছো, যেই হোক, মেয়ে হোক ছেলে হোক, নো প্রবলেম। তোমার যদি ছেলে যদি মানে ওয়াইফ না থাকে, ওয়াইফ ওখানে না থাকে এবং ওয়াইফে যদি বর ওখানে না থাকে, তো বিয়ের কি মজা আসবে? আসবে না। কারণ উভয় পক্ষ যখন রাজি হবে তখনই কি হবে? বিয়ে হবে। সেমভাবে আমি যে ক্লাসটা করালাম, আমি শুধুই ইন্টারেস্টেড থাকলেই হবে না, তোমাদেরকেও ইন্টারেস্টেড থাকতে হবে যে আমরা স্যারের ক্লাসগুলো করব, যাতে আমরা ইংলিশের বেসিকটাকে স্ট্রং করতে পারি। ওকে, তোমরা যদি চাও অবভিয়াসলি তোমাদের ইংলিশের বেসিকটাকে স্ট্রং করতে পারবে যদি তুমি পাপনস ইংলিশ এডুকেশনের ক্লাসগুলো রীতিমতো ক্রমান্বয়ে ফলো করতে থাকো। ইউ হ্যাভ টু গেইন ইন ইংলিশ, দ্যাট টাইম ইউ উইল স্পোকেন সেম উইথ মি। তুমি আমার সাথে কথা বলতে পারবে, আমার মতো কথা বলতে পারবে। যদি তোমার বেসিকটা স্ট্রং হয়ে যায়, তোমার বেসিকটা যখন স্ট্রং হয়ে যাবে, তখন অবভিয়াসলি তুমি ইংলিশের ভয় তোমার মন থেকে চলে যাবে। ক্লিয়ার? আর আমরা স্টেপ বাই স্টেপ বেসিক ক্লাসগুলো যখন চলে যাবে, তখন আমরা ইন্টারমিডিয়েটে চলে যাব। ইন্টারমিডিয়েট লেভেলের যে গ্রামারগুলো আছে ওই গ্রামারগুলো চলে যাব। সেমভাবে আমরা অ্যাডভান্স লেভেলের গ্রামারগুলো আমরা চলে যাব। সেই আশা করি ওই ক্লাসগুলো পর্যন্ত, অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো পর্যন্ত তোমাদের ওয়েট করতে থাকবা, যাতে তোমাদের ইংলিশের ফেয়ারনেসটা, অ্যাফ্রেডনেসটাকে আমি দূরীভূত করতে পারি। ঠিক আছে? তোমরা সবাই এই ক্লাসটাকে ফলো করবা। তোমরা অযথা সময় নষ্ট না করে তোমরা প্রত্যেকটা ক্লাস মিস করবা না। কেমন? তোমরা 1 বাই 1 যদি ক্লাসগুলো করে ফেলো, তাহলে কি হবে? তাহলে বেসিকটা স্ট্রং হবে। এবং আমি যেইভাবে ক্লাসগুলো ইউটিউবে তোমাদেরকে প্রোভাইড করছি, তোমরা ইউ টেক ইজিলি ফ্রম দিস চ্যানেল। ওকে, তোমরা যাতে টেকলি নিতে পারো, ইজিলি নিতে পারো, সেটার জন্য আমি প্রত্যেক নিহত তোমাদের জন্য আমি ক্লাসগুলো মেক করতেছি। যাতে দেখো, এই যে তোমাদের জন্য ক্লাস মেক করতেছি, আমাকে ফ্যান অফ করে কত গরমে, মানে হটের মধ্যে, মানে গরমের মধ্যে কত কষ্ট করে তোমাদের ক্লাসগুলো মেক করতেছি। তুমি কি করবা? তোমরা সবাই ইউজুয়ালি পেশেন্টলি এই ক্লাসগুলো করে নেবা। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো। আসসালামু আলাইকুম।